ওয়েলকাম এভরিওয়ান, সবাইকে স্বাগত। আজকের ক্লাসে আমরা পড়ব ইন্ডিয়ান পলিটি। ইন্ডিয়ান পলিটির আন্ডারে আজকে যে চ্যাপ্টারটা আমরা প্রথমে পড়ব সেটা হচ্ছে মেকিং অফ দ্য কনস্টিটিউশন। আমাদের সোর্স হচ্ছে এম লক্ষ্মীকান্ত। এই কোর্সটাকে তোমরা একটা রিভিশন কোর্স হিসেবে দেখতে পারো, যেটা WBCS প্রিলিমস এক্সামিনেশনের জন্য হেল্পফুল হবে। আমি আবারও বলছি, এটাকে তোমরা একটা রিভিশন কোর্স হিসেবে দেখো, যেটা WBCS প্রিলিমস এক্সামিনেশনের জন্য হেল্পফুল হবে। তো ইন্ডিয়ান পলিটি সম্পর্কে যদি তুমি জানতে চাও, তাহলে মেইনলি তোমাকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন তোমাকে পড়তে হবে, ভারতীয় সংবিধান। এবার প্রশ্ন হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন বা ভারতীয় সংবিধান কি? ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ দ্য সুপ্রিম ল অফ দ্য ল্যান্ড। তার মানে দেশের সর্বোচ্চ আইনের নামই হলো ভারতীয় সংবিধান, সুপ্রিম ল অফ দ্য ল্যান্ড। তার মানে যদি জিজ্ঞেস করা হয় ভারতীয় সংবিধান বা ইন্ডিয়ান কনস্টিটিউশন কি, ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ দ্য সুপ্রিম ল অফ দ্য ল্যান্ড। তার মানে দেশের সর্বোচ্চ আইন, বা উল্টো বলতে পারো দেশের সর্বোচ্চ আইনের নামই হলো ভারতীয় সংবিধান। তো এই ভারতীয় সংবিধান তৈরি হলো কি করে সেটা নিয়ে আজকে আমরা পড়ব। তো আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে মেকিং অফ দ্য কনস্টিটিউশন। আমি সোর্সটা আগেই বলেছি, আমার সোর্স হচ্ছে এম লক্ষ্মীকান্ত। তো আমাদের দেশের সংবিধান কিভাবে তৈরি হলো, প্রথম দাবি কে তুলেছিলেন, এবং সেই দাবি তোলার পর কিভাবে সেটা মেনে নেওয়া হলো, এবং তারপরে লাস্টে কিভাবে তৈরি হলো, পুরো ব্যাপারটা আমরা এক এক করে দেখব। তো যদি আমরা প্রথমে একটা টাইম লাইন দেখব যে আমাদের দেশের একটা সংবিধান হওয়া উচিত, এই প্রথম দাবি কে তুলেছিলেন। তো সেটা যদি জানতে হয় তাহলে আমাদেরকে ফিরে যেতে হবে 1934 সালে। 1934 সালে বিখ্যাত কমিউনিস্ট লিডার, তার নাম ছিল মানবেন্দ্রনাথ রয়, এম.এন. রয়। তো এম.এন. রয় সাহেব প্রথমবারের জন্য যে দাবিটা সবার সামনে তুলে ধরেন সেটা হচ্ছে ফার্স্ট টাইম উনি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি দাবি সকলের সামনে তুলে ধরেন। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মানে গণপরিষদের দাবি সবার সামনে প্রথমে তুলে ধরেন 1934 সালে। তো এবার প্রশ্ন হচ্ছে এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদ জিনিসটা কি? তো দেখো, একটা দেশের সংবিধান যদি তুমি তৈরি করতে চাও, তাহলে দেশের সংবিধান তো আর দেশের সমস্ত জনগণ মিলে তৈরি করতে পারবে না। তার জন্য কি দরকার? দেশের যে জনগণ থাকবে, দেশের মানুষ, তারা ভোট দিয়ে কিছু লোককে ইলেক্ট করবে, কিছু তারা ভোট দেবে, কিছু মেম্বারকে ইলেক্ট করবে, এবং সেই মেম্বার এই গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে এসে দেশের জন্য কনস্টিটিউশন বা সংবিধান বানাবে। তার মানে যদি বলো যে গণপরিষদ কি, তাহলে গণপরিষদ হলো জনসাধারণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত একটি সংস্থা। তার মানে জনগণ কিছু লোককে ভোট দিয়ে জেতাবে, সেই ইলেক্টেড মেম্বাররা এই একটা জায়গায় বসে গোটা দেশের জন্য সংবিধান বানাবে। সেই যেখানে বসে সবাই মিলে সংবিধান বানাবে সেটাই হলো তোমার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদ। তো এই গণপরিষদের দাবি প্রথমবারের জন্য 1934 সালে বিখ্যাত কমিউনিস্ট লিডার এম.এন. রয় দাবিটা তোলেন। এম.এন. রয় দাবি তোলার ঠিক এক বছরের মাথায় 1935 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অফিসিয়ালি সেই সেম দাবি তোলে, যে গণপরিষদের দাবি 1935 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অফিসিয়ালি দাবিটা তোলে। এবার 1938 সালে জাতীয় কংগ্রেসের তরফে পণ্ডিত জওহরলাল নেহেরু এই সেম দাবি তোলেন, যে সংবিধান রচনার জন্য সেম দাবি তোলেন। এখানে দুটো কথা খুব ইম্পর্টেন্ট। উনি বলেন যে ভারতের জন্য তো সংবিধান হওয়া উচিত, এবং যে সংবিধানটা হওয়া উচিত সেটা ভারতীয়রাই বানাবে। উনি বলেন উইদাউট আউটসাইড ইন্টারফারেন্স। তার মানে যে ভারতীয়দের জন্য যে সংবিধানটা তৈরি হবে সেটা ভারতীয়রাই বানাবে, কোনো রকম বাইরের কোনো ইন্টারফারেন্স থাকবে না। এবং আরেকটা তিনি যে কথা বলেন সেটা হচ্ছে অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ। তার মানে
প্রাপ্তবয়স্ক যত মানুষ আছে তারা ভোটাধিকার প্রয়োগ করবে। সেই ভোটাধিকার প্রয়োগ করে কিছু মানুষকে ইলেক্ট করবে এবং সেই নির্বাচিত কিছু মানুষ ভারতের জন্য সংবিধান রচনা করবেন। এটা 1938 সালে জওহরলাল নেহেরু বলেন। তো দেখো প্রথমে কি 1934 সালে মানবেন্দ্রনাথ রয় প্রথমবার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদের আইডিয়া সবার সামনে তুলে ধরেন। 1935 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অফিসিয়ালি সেই রকম ধরনেরই একটা ডিমান্ড করে এবং 1938 সালে জওহরলাল নেহেরু এসে বলেন যে ভারতের যে সংবিধান সেটা ভারতীয়রাই বানাবে, মানে সেটা উইদাউট আউটসাইড ইন্টারফারেন্স হবে এবং গণপরিষদের যে মেম্বার ইলেক্ট হয়ে আসবে তারা অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজের মাধ্যমে আসবে। তার মানে প্রাপ্তবয়স্ক মানুষরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে, কিছু মানুষ ইলেক্ট হবে এবং সেই মানুষগুলো ভারতের দেশের জন্য সংবিধান বানাবে। এবার 1940 সালে ব্রিটিশ সরকার মৌখিকভাবে হলেও সেই দাবিটা মেনে নেয় থ্রু আগস্ট অফার। ঠিক আছে, কিছুটা মৌখিকভাবে। তো এটাকে ফর্মালাইজ করার জন্য 1942 সালে স্যার স্ট্যাফোর্ড ক্রিপসের নেতৃত্বে ক্রিপস মিশন ভারতে আসে 1942 সালে। ক্রিপস মিশন কিন্তু মুসলিম লীগের বিরোধিতার কারণে এই ক্রিপস মিশন ব্যর্থ হয়ে যায়। মুসলিম লীগ বিরোধিতা করে, তার জন্য ক্রিপস মিশন ব্যর্থ হয়। ফাইনালি 1946 সালে যে ক্যাবিনেট মিশন আসে, সেই ক্যাবিনেট মিশন একটা প্ল্যান দেয়, সেই প্ল্যান অনুযায়ী ফাইনালি ভারতবর্ষের কনস্টিটিউশন তৈরি হয়। তো আমি আগেই বলেছি যে এটা একটা রিভিশন কোর্স, সেই জন্য আমি এই ইন বিটুইন পিরিয়ডে কি হয়েছিল, আগস্ট অফারের ডিটেলস বা ক্রিপস মিশন ব্যর্থ কেন হলো, বেশিরভাগ ডিটেলস এগুলো তো আমি যাচ্ছি না। বাট একটা কথা তুমি মাথায় রেখে দিও যে ওয়ার্ল্ড ওয়ার 2 দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিন্তু সেই সময় স্টার্ট হয়ে গেছে এবং চলছে। এই যে আমি ইন বিটুইন পিরিয়ডের কথা বলছি 1940-42। তো এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা এফেক্ট কিন্তু এইগুলোর উপর ছিল, আগস্ট অফার, ক্রিপস মিশন। তো সেই ডিটেলসে আমি যাচ্ছি না, বাট এটা তুমি মাথায় রেখো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যেমন এগোচ্ছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ স্টার্ট হওয়ার পরে যেমন এগোচ্ছিল, যত শেষের দিকে যাচ্ছিল, তার উপর নির্ভর করে অনেক কিছু পট পরিবর্তন হয়। তো সেই ডিটেলসে আমি যাচ্ছি না। তো এটা জাস্ট আমি তোমাকে একটা টাইমলাইন বললাম যে আমাদের যে ভারতীয় সংবিধান সেটা ক্যাবিনেট মিশন যে 1946 সালে এসেছিল, সেই ক্যাবিনেট মিশনের প্ল্যানের ফলে তৈরি হয়েছিল। কিন্তু আমাদের সংবিধানের যে দাবি সেটা বলতে পারো স্টার্ট হয়েছিল 1934 সাল থেকে। মানবেন্দ্রনাথ রায় করেছিলেন। তারপর 1935 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অফিসিয়ালি সেটা ডিমান্ড করে। 1938 সালে কংগ্রেসের তরফে জওহরলাল নেহেরুজি এটা দাবি করেন। 1940 সালে তার জন্য আগস্ট অফার মৌখিকভাবে আসে। সেটাকে ফর্মালাইজ করার জন্য 1942 সালে আসে ক্রিপস মিশন, বাট সেটা মুসলিম লীগের বিরোধিতার কারণে ব্যর্থ হয়ে যায়। তারপরে ফাইনালি 1946 সালে ক্যাবিনেট মিশন আসে এবং সেই ক্যাবিনেট মিশন অনুসারেই ভারতের সংবিধান তৈরি করার জন্য প্ল্যানটা গৃহীত হয়। আচ্ছা, এই ক্যাবিনেট মিশনে 3 জন মেম্বার ছিলেন। লর্ড পেথিক লরেন্স, স্যার স্ট্যাফোর্ড ক্রিপস ছিলেন এবং আরেকজন ছিলেন, তিনি হচ্ছেন এভি আলেকজান্ডার। এই ক্যাবিনেট মিশন ভারতে কবে আসে? ভারতে আসে হচ্ছে মার্চের 24 তারিখ এবং এই ক্যাবিনেট মিশন এর প্ল্যানটা পাবলিশ করে মের 16 তারিখ 1946 সালে। তো ক্যাবিনেট মিশনের 3 জন ছিলেন, লর্ড প্যাথিক লরেন্স, স্যার স্ট্যাফোর্ড ক্রিপস এবং এভি আলেকজান্ডার। ক্যাবিনেট মিশন ভারতে আসে মার্চের 24 তারিখ এবং ক্যাবিনেট মিশনের যে প্ল্যান সেটা পাবলিশ হয় মের 16 তারিখ 1946 সালে। আচ্ছা, তো এবার যে গণপরিষদ গঠন হলো ক্যাবিনেট মিশন প্ল্যান অনুযায়ী, যে গণপরিষদ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠিত হলো, তার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির টোটাল স্ট্রেংথ কত হলো? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির টোটাল স্ট্রেংথ হলো হচ্ছে 389। এবার এই 389 কে আমরা দুভাগে ভাগ করব।
একদিকে লিখবো 296, আরেকদিকে লিখবো হচ্ছে 93। 296 আর 93 যোগ করলে হয়ে যায় 389। এবার এই 296 যেটা লিখেছি, এই 296টা সিট কোথা থেকে আসবে? এই 296টা সিট আসবে তোমার ব্রিটিশ ইন্ডিয়া থেকে আসবে। কোথা থেকে আসবে? ব্রিটিশ ইন্ডিয়া থেকে আসবে। আর এই যে 93টা সিট লিখেছি, এটা কোথা থেকে আসবে? এটা তোমার প্রিন্সলি স্টেট থেকে আসবে। আচ্ছা, এই যে 93টা সিট আসবে, এই 93টা সিটে কোনো ইলেকশন হবে না। এখানে যারা মেম্বার আসবে তারা হবে নমিনেটেড। আচ্ছা, এই 93টা মেম্বারকে নমিনেট কারা করবে? তো আমি বললাম এই 93টা সিট কোথা থেকে আসবে? প্রিন্সলি স্টেট। তো এই প্রিন্সলি স্টেটের যারা হেড থাকবে, এই প্রিন্সলি স্টেটের হেডরাই এই 93টা মেম্বারকে নমিনেট করবে এবং বাকি 296টা সিটের উপর ইলেকশন হবে, যেটা তোমার ব্রিটিশ ইন্ডিয়া থেকে আসবে। তো এই 296টা সিটকে আমরা দুভাগে ভাঙতে পারি আবার। একটা হচ্ছে তোমার 292, একটা হচ্ছে 4। তো এই 292টা কোথা থেকে আসবে? এই 292টা আসবে 11খানা যে গভর্নরের প্রভিন্স আছে ছিল, 11টা গভর্নরস প্রভিন্স থেকে আসবে এবং এই 4টে আসবে 4টে চিফ কমিশনার প্রভিন্স থেকে। এই 4টে চিফ কমিশনার প্রভিন্স থেকে একটা একটা করে টোটাল 4টে আসবে। তো এই 4টে কি কি ছিল? এ, বি, সি, ডি। এ তে আজমের, বি তে ব্রিটিশ বালুচিস্তান, সি তে কুর্গ আর ডি তে দিল্লি। তো এই 4টে থেকে একটা একটা করে টোটাল 4টে আসবে এবং 292টা আসবে 11খানা গভর্নরের প্রভিন্স থেকে। তার মানে তুমি বুঝতে পারছো যে টোটাল স্ট্রেংথ 389, তার মধ্যে 296টার উপর ইলেকশন হবে আর 93টা নমিনেটেড হবে। তার মানে এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, এটা একটা বলতে পারো পার্টলি ইলেক্টেড এবং পার্টলি নমিনেটেড একটা বডি। ঠিক আছে? পার্টলি ইলেক্টেড এবং পার্টলি নমিনেটেড একটা বডি। আচ্ছা, এবার প্রত্যেক প্রভিন্স এবং প্রিন্সলি স্টেটে যে আসন বন্টন হয়েছিল, সিট অ্যালোকেশন হয়েছিল, সেটা কিসের উপর ভিত্তি করে হয়েছিল? সেটা পপুলেশনের উপর ভিত্তি করে হয়েছিল এবং 1 মিলিয়ন লোক মানে প্রত্যেক 10 লাখের উপর একটা করে সিট নির্ধারিত হয়েছিল। ঠিক আছে? মানে একটা সিট পার 1 মিলিয়ন পপুলেশনের উপর ভিত্তি করে হয়েছিল। 10 লাখ লোক তো একটা সিট। তার মানে প্রত্যেক প্রভিন্স এবং প্রিন্সলি স্টেটে যে আসন বন্টন হয়েছিল, সিট অ্যালোকেশন, সেটা পপুলেশনের উপর ভিত্তি করে হয়েছিল। এবং এই যে ব্রিটিশ প্রভিন্সে যে সিট অ্যালোকেশনটা হয়েছিল, সেটা মেইনলি 3টে কমিউনিটির মধ্যে হয়েছিল। একটা হচ্ছে তোমার মুসলিমস, একটা তোমার শিখ, এবং এই মুসলিম এবং শিখ বাদ দিয়ে বাকি যেটা ছিল সেটাকে আমরা বলবো জেনারেল। আচ্ছা, এবার যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে যে মেম্বাররা ইলেক্ট হয়ে এসেছিল, তারা কি ভারতবর্ষের জনগণের দ্বারা ডিরেক্টলি ইলেক্টেড ছিল? তো অ্যান্সার হচ্ছে না। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যারা মেম্বার ছিল তারা ছিল ইনডিরেক্টলি ইলেক্টেড। তো ইনডিরেক্টলি ইলেক্টেড যখন বলছিলাম, মানে ইলেকশনটা কিভাবে হয়েছিল, আমি তোমাকে একটা ওভারভিউ দিচ্ছি। তো তখন যে প্রভিন্সিয়াল লেজিসলেটিভ অ্যাসেম্বলি ছিল, সেখানে যে মেম্বাররা ছিল, প্রভিন্সিয়াল লেজিসলেটিভ অ্যাসেম্বলির যারা মেম্বার ছিল, তারা ভোট দিয়েছিল এবং তারা ভোট দিয়ে যে মেম্বারদেরকে জিতিয়েছিল, তারাই অ্যাকচুয়ালি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বার ছিল। তো তুমি যদি বলো ইলেকশন, সেটা হচ্ছে ইনডিরেক্ট ইলেকশন হয়েছিল। তো প্রভিন্সিয়াল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে যেসব মেম্বার ছিল, তারা ভোট দিয়ে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে মেম্বারদেরকে পাঠিয়েছিল। এবং যদি তুমি ভোটিং এর মেথড বলো, তাহলে হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বাই মিনস অফ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট। তো ভোটিং মেথডটা কি ছিল? প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বাই সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট।
proportional representation by means of single transferable vote। তো ওভারঅল যদি আমরা একবার দেখি, তো ক্যাবিনেট মিশন প্ল্যান অনুযায়ী কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠিত হলো, তার টোটাল স্ট্রেংথ হলো 389। এই 389 কে আমরা দুভাগে ভাঙলাম, 296 এবং 93, এবং এই 93টা প্রিন্সলি স্টেট থেকে এলো এবং সেগুলো হলো নমিনেটেড। প্রিন্সলি স্টেটের হেডরা এই 93টা মেম্বারকে নমিনেট করবে, ঠিক হলো। এবং 296টার উপর ইলেকশন হলো, সেটা এলো তোমার ব্রিটিশ ইন্ডিয়া থেকে। 296 এর মধ্যে 292টা এলো 11টা গভর্নরের প্রভিন্স থেকে, আর 4টে এলো চিফ কমিশনারের প্রভিন্স থেকে। রাজমের, মাডওয়ারা, ব্রিটিশ বালুচিস্তান, কুর্গ এবং দিল্লি, এই 4টে থেকে একটা 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 করে টোটাল 4 জন এলো। তো এই যে সিট বন্টন হয়েছিল সেটা পপুলেশনের উপর ভিত্তি করে হয়েছিল। পার 10 লাখ লোকের উপর একটা সিট নির্ধারিত হয়েছিল, এবং যে সিট বন্টন হয়েছিল সেটা মেইনলি 3টে কমিউনিটির মধ্যে হয়েছিল, মুসলিম, শিখ এবং জেনারেল। তো পিপল অফ ইন্ডিয়া ডিরেক্টলি ভোট দেয়নি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মেম্বারদেরকে, তো এটা একটা ইনডিরেক্ট ইলেকশন ছিল। তার ইলেকশনটা কিভাবে হয়েছিল, প্রভিন্সিয়াল লেজিসলেটিভ অ্যাসেম্বলি যারা মেম্বার ছিল তারা ভোট দিয়ে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে কিছু মেম্বারকে ইলেক্ট করেছিল, এবং ভোটিং মেথডটা ছিল প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বাই মিনস অফ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট। আচ্ছা, ভোটের আগে যেমন নির্বাচন কমিশন সবকিছু সিট বন্টন ঘোষণা করে, সেরকম ক্যাবিনেট মিশন ভোট নিয়ে সমস্ত কিছু ঘোষণা করে দিল, কিভাবে সিট বন্টন হবে, কোথা থেকে কতজন আসবে, সমস্ত কিছু কিভাবে কি হবে। একদম নির্বাচন কমিশনের মতো ক্যাবিনেট মিশন অনেক কিছুই বলে দিল। তো এবার ভোটের দিনক্ষণ ঘোষণা হবে। তো বলা হলো যে ভোট হবে জুলাই আগস্ট মাসে, 1946 সালের জুলাই আগস্ট মাসে ভোট হবে বলে সূচি বেরোলো। সেই মতো ভোট হলো। এবার ভোট হওয়ার পরে ভোটের রেজাল্ট বেরোবে। ভোটের যখন রেজাল্ট বেরোলো, আমরা আগেই বলেছি 296টা আসনের উপর ইলেকশন হয়েছিল। তাহলে 296টা আসনের উপর ইলেকশনের পরে যে রেজাল্ট বেরোলো, দেখা গেল যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 208 খানা সিট পেল, এবং মুসলিম লীগ 73 খানা সিট পেল, এবং বাকি কিছু অন্য ছোট ছোট দল ছিল এবং কিছু নির্দলও ছিল, বাকিরা আমি আদার্স হিসেবে লিখছি, তারা পেল টোটাল 15টা। এই মিলে হলো তোমার 296টা। তো 296টা আসনে ইলেকশন হলো জুলাই আগস্ট মাসে 1946 সালে। তারপরে তো রেজাল্ট বেরোলো। রেজাল্ট বেরোনোর পর দেখা গেল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 208টা পেয়েছে, মুসলিম লীগ 73টা পেয়েছে, আদার্স 15টা পেয়েছে, টোটাল 296টা। তো দেখো এখানে তো মেম্বার অনেকেই ছিল। যদি ইম্পর্টেন্ট পার্সোনালিটির মধ্যে কে ছিল না বলে, তাহলে মনে রাখবে মহাত্মা গান্ধীজি প্রেজেন্ট ছিল না। এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বারদের মধ্যে মহাত্মা গান্ধী ছিল না। এবার দেখো, প্রথমে ভারতীয়রা সংবিধান তৈরি করার জন্য গণপরিষদে ডিমান্ড করছিল। প্রথমে ব্রিটিশ সরকার সেভাবে না মানলেও পরবর্তীকালে ক্যাবিনেট মিশনের ফলে মেনে নিল। তারপরে সমস্ত কিছু ঠিকঠাক হলো, লাস্টে ভোটিং হলো, ভোটের রেজাল্ট বেরোলো। এবার সংবিধান তৈরির কাজ শুরু হবে, তাই তো? এবার তোমার সংবিধান তৈরির কাজ স্টার্ট হবে। তো প্রথম মিটিং যেটা হলো তোমার, ফার্স্ট মিটিং যদি বলো, ফার্স্ট মিটিং কবে হলো, ডেটটা 9th ডিসেম্বর 1946 প্রথম মিটিং হলো। এবং এই প্রথম মিটিংয়ে মুসলিম লীগ মিটিংটা বয়কট করলো, কারণ তখন তো ওদের মাথায় পাকিস্তানের ভূত চেপে গেছে অলরেডি। তো এই প্রথম মিটিং যেটা 9th ডিসেম্বর 1946 হলো, সেখানে কতজন মেম্বার উপস্থিত ছিলেন? এখানে 211 জন মেম্বার উপস্থিত ছিলেন। এবং সেই সময় ফ্রান্সে একটা রীতি ছিল যে সভার যে ওল্ডেস্ট মেম্বার হবে তাকে টেম্পোরারি প্রেসিডেন্ট হিসাবে ইলেক্ট করা হবে। তো সেই মতো এই ফার্স্ট মিটিং যেটা 9th ডিসেম্বর 1946 হলো, ওল্ডেস্ট মেম্বার ছিলেন হচ্ছে ডক্টর সচ্চিদানন্দ সিনহা। ইনি ছিলেন হচ্ছে সব থেকে ওল্ডেস্ট মেম্বার। তো ডক্টর সচ্চিদানন্দ সিনহাকে সভার টেম্পোরারি প্রেসিডেন্ট হিসাবে ইলেক্ট করা হলো। টেম্পোরারি
প্রেসিডেন্ট। এই ওল্ডেস্ট মেম্বার যে টেম্পোরারি প্রেসিডেন্ট হিসেবে ইলেক্ট করা হলো, এটা তোমার একটা ফ্রেঞ্চ প্র্যাকটিস। ফ্রান্সে এরকম রীতি ছিল। সেই অনুসারে আমরাও ডক্টর সচিদানন্দ সিনহাকে ফার্স্ট মিটিং যেদিন হলো 9 ডিসেম্বর 1946, সেদিন টেম্পোরারি প্রেসিডেন্ট হিসাবে ইলেক্ট করলাম। তার ঠিক দুদিন পরে 11th ডিসেম্বর 1946 আমরা পার্মানেন্ট প্রেসিডেন্ট হিসাবে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির পার্মানেন্ট প্রেসিডেন্ট হিসাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদকে ইলেক্ট করলাম, এবং সেখানে দুটো ভাইস প্রেসিডেন্টও পেলাম আমরা, এইচ.সি. মুখার্জি এবং ভি.টি. কৃষ্ণমাচারী। তো 11 ডিসেম্বর আমরা প্রেসিডেন্ট হিসাবে ইলেক্ট করলাম ডক্টর রাজেন্দ্র প্রসাদজিকে, এবং আমরা দুটো ভাইস প্রেসিডেন্ট পেলাম, দুজন, এইচ.সি. মুখার্জি এবং ভি.টি. কৃষ্ণমাচারী। এবার আরো দুদিন পরে 13 ডিসেম্বর 1946 পণ্ডিত জওহরলাল নেহরুজি হিস্টোরিক, ঐতিহাসিক অবজেক্টিভ রেজলিউশন মুভ করলেন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে। তেরো ডিসেম্বর 1946 সালে পণ্ডিত জওহরলাল নেহরুজি ঐতিহাসিক অবজেক্টিভ রেজলিউশন মুভ করলেন। এই অবজেক্টিভ রেজলিউশনটা কি? এটারই তোমার মডিফাইড ভার্সন হচ্ছে প্রিয়াম্বল, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা, যেটা আমরা এখন দেখি। তো এই অবজেক্টিভ রেজলিউশনের মডিফাইড ফর্মটাই হচ্ছে প্রিয়াম্বল। 13 ডিসেম্বর 1946 সালে অবজেক্টিভ রেজলিউশন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে মুভ করা হলো, এবং ইউনানিমাসলি, সর্বসম্মতিক্রমে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে এই অবজেক্টিভ রেজলিউশন অ্যাডপ্ট করা হলো। তার ডেটটা কত? 22 জানুয়ারি 1947। 1947 সালের 22 জানুয়ারি ইউনানিমাসলি, সর্বসম্মতিক্রমে এই অবজেক্টিভ রেজলিউশনকে অ্যাডপ্ট করা হলো। তাহলে আমরা কি দেখলাম? ভোটিং হলো জুলাই আগস্ট মাসে 1946 সালে। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 208টা সিট জিতলো, মুসলিম লীগ 73টা জিতলো, আদার্স 15টা জিতলো। টোটাল ইলেকশন হলো 296-এর উপরে। মহাত্মা গান্ধী প্রেজেন্ট ছিলেন না কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বারদের মধ্যে। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রথম মিটিং হলো 9 ডিসেম্বর 1946। মুসলিম লীগ বয়কট করলো মিটিংটাকে। তো কতজন মেম্বার উপস্থিত ছিলেন? 211 জন উপস্থিত ছিলেন। ফ্রান্সের রীতিনীতি মেনে আমরা ওল্ডেস্ট মেম্বার যিনি ছিলেন ডক্টর সচিদানন্দ সিনহাকে টেম্পোরারি প্রেসিডেন্ট হিসাবে ইলেক্ট করলাম, এবং তার দুদিন পরে 11 ডিসেম্বর 1946 সালে আমরা প্রেসিডেন্ট হিসাবে ইলেক্ট করলাম ডক্টর রাজেন্দ্র প্রসাদজিকে। ভাইস প্রেসিডেন্ট পেলাম দুজনকে, এইচ.সি. মুখার্জি এবং ভি.টি. কৃষ্ণমাচারী। তার দুদিন পরে 13 ডিসেম্বর 1946 সালে জওহরলাল নেহরুজি অবজেক্টিভ রেজলিউশন মুভ করলেন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে, যার মডিফাইড ভার্সন হচ্ছে প্রিয়াম্বল, এবং এই অবজেক্টিভ রেজলিউশন সর্বসম্মতিক্রমে অ্যাডপ্ট করা হলো জানুয়ারির 22 তারিখ 1947 সালে। তো এরপরে এলো সেই ঐতিহাসিক দিন, জুন 3, 1947 মাউন্ট ব্যাটেন প্ল্যান প্রকাশিত হলো। মাউন্ট ব্যাটেন প্ল্যানে পার্টিশন মেনে নেওয়া হলো, এবং 1947 সালের 15 আগস্ট ভারতবর্ষ স্বাধীন হলো। তো যে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট অফ 1947 এলো, সেই ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 আসার ফলে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে কিছু পরিবর্তন আমরা দেখতে পেলাম। তো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে যে পরিবর্তনগুলো দেখতে পেলাম সেগুলো আমরা একটু দেখি। দেখো, 15 আগস্ট 1947 সালে আমরা স্বাধীন হয়ে গেছি, কিন্তু আমাদের সংবিধান এখনো রেডি হয়নি। তো এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এখন থেকে দুটো কাজ করা শুরু করলো। একটা হচ্ছে, দেখো, কনস্টিটিউশন যেমন বানাচ্ছিল তেমন তো বানাবেই, কনস্টিটিউশন বানানো তো শেষ হয়নি, বানাচ্ছিল বানাবেই, কিন্তু দেশ স্বাধীন হয়ে গেছে। তো যে অর্ডিনারি ল সেগুলো এনঅ্যাক্ট করতে হবে, সেই কাজটাও এটা করা শুরু করলো। তো এই দুটো কাজ দুটো আলাদা আলাদা দিনে হতো। তো যখন এই সংবিধান তৈরির কাজ হতো
তখন সভাটাকে চেয়ার করতেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, এবং এই দিন চেয়ার করতেন জি.ভি. মাভলাঙ্কার। এই প্রসঙ্গে বলে রাখি, এই জি.ভি. মাভলাঙ্কারই হচ্ছেন আমাদের প্রথম স্পিকার স্বাধীন ভারতে, এবং স্বাধীন ভারতের প্রথম পার্লামেন্ট হচ্ছে এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিকেই আমরা স্বাধীন ভারতের প্রথম পার্লামেন্টও বলতে পারি। এবং তো এবার দেখো, যেহেতু পার্টিশন হয়ে গেছে, তাহলে যে টোটাল স্ট্রেংথ ছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি 389, এটা তো আনডিভাইডেড ইন্ডিয়ার জন্য ছিল। তো এবার যেহেতু পার্টিশন হয়ে গেছে, তো এই সিটটা কমে যাবে, বুঝতেই পারছো। তো এই সিটটা কমে গিয়ে কত দাঁড়ালো? এই সিটটা কমে গিয়ে দাঁড়ালো হচ্ছে 299। তাহলে এখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির স্ট্রেংথ কত হলো? 299 পার্টিশনের পরে। তো এই 299টার যদি তুমি ভাগ দেখো, তাহলে হচ্ছে 229 এবং 70। তো বুঝতেই পারছো, এই 229 মানে হচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়ান প্রভিন্স, এবং এই 70 হচ্ছে তোমার প্রিন্সলি স্টেট। ঠিক আছে? তো তাহলে যদি মেন পরিবর্তন দেখো, যে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 এর ফলে টোটাল স্ট্রেংথটা 389 থেকে কমে 299 হলো, এবং তার ফলে টোটাল বন্টনটাই পাল্টে গেল। তো এখন ইন্ডিয়ান প্রভিন্স থেকে গেল 229, এবং প্রিন্সলি স্টেট থেকে হলো 70 জন। আচ্ছা, এবার কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট আমরা দেখে নেব, যে ন্যাশনাল ফ্ল্যাগ, ন্যাশনাল অ্যানথেম এবং ন্যাশনাল সং কবে অ্যাডপ্ট হলো, কবে গৃহীত হলো। তো ন্যাশনাল ফ্ল্যাগ 1947 সালের 22শে জুলাই গৃহীত হলো, অ্যাডপ্ট করা হলো, এবং ন্যাশনাল অ্যানথেম আর ন্যাশনাল সং দুটোই 1950 সালের 24শে জানুয়ারি অ্যাডপ্ট করা হলো। এবং এই 24শে জানুয়ারি 1950 এই দিনেই আমরা ডক্টর রাজেন্দ্র প্রসাদকে ইলেক্ট করলাম ভারতবর্ষের প্রথম প্রেসিডেন্ট হিসেবে। ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হিসেবে ইলেক্ট করলাম। কবে? জানুয়ারি 24শে জানুয়ারি 1950। আচ্ছা, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে টোটাল কতগুলো সেশন হয়েছিল? টোটাল 11টা সেশন হয়েছিল। আচ্ছা, যদি লাস্ট সেশন 11th সেশনের ডিউরেশন দেখো, সেটা হচ্ছে 14 থেকে 26শে নভেম্বর। আর একটা কথা বলে রাখি, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মেম্বাররা আবার জানুয়ারির 24 তারিখ 1950-এ লাস্ট একবার মিট করেছিল। ঠিক আছে? মানে তুমি যদি 11th সেশনের ডিউরেশনটা দেখো, সেটা হচ্ছে 14 থেকে 26শে নভেম্বর 1949। কিন্তু তারপরেও জানুয়ারির 24 জানুয়ারি 1950-এ কিন্তু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মেম্বাররা আবার কিন্তু সবাই মিট করে। কারণ তুমি বুঝতে পারছো, এখানে দেখো ন্যাশনাল অ্যানথেম, ন্যাশনাল সং এগুলো কিন্তু অ্যাডপ্ট হয়েছিল জানুয়ারি 24 তারিখ 1950। তো তুমি যদি দেখো যে লাস্ট সেশন 11th সেশনের ডিউরেশনটা, তাহলে দেখবে 14 থেকে 26 নভেম্বর 1949। কিন্তু তারপরেও ফাইনালি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বাররা আরেকবার মিট করেছিল জানুয়ারি 24 তারিখ 1950। আচ্ছা, এই সংবিধান বানাতে টোটাল টাইম লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন, 2 year 11 months 18 days। আর সংবিধান পুরো বানাতে যে খরচ হয়েছিল সেটা হচ্ছে 64 লাখ, 64 লাখ। তো এবার আমরা মেন কয়েকটা কমিটি এবং তার চেয়ারম্যান সম্পর্কে দেখে নেব। তো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে অনেকগুলো কমিটি ছিল, সেই কমিটিগুলোর এক একটা এক এক রকম কাজ ছিল। তো আমরা তো লক্ষ্মীকান্তে তুমি দেখবে যে অনেকগুলো কমিটি এবং তাদের চেয়ারম্যান করা আছে। আমি মেন কয়েকটা লিখেছি, তোমার যদি এর থেকে বেশি দেখতে ইচ্ছা হয় তুমি লক্ষ্মীকান্ত থেকে দেখে নিও। দেখো, তো ইউনিয়ন পাওয়ার্স কমিটি, ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি এবং স্টেটস কমিটি, এই তিনটের চেয়ারম্যান ছিল পণ্ডিত জওহরলাল নেহেরুজি। প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটি, এটার চেয়ারম্যান ছিল সর্দার বল্লভভাই প্যাটেল। এবং অ্যাডভাইসারি কমিটি অন ফান্ডামেন্টাল রাইট, মাইনরিটি, ট্রাইবাল অ্যান্ড এক্সক্লুডেড এরিয়া,
এইটার চেয়ারম্যান ছিল হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল। এবং এই কমিটির আন্ডারে কয়েকটা সাব কমিটি ছিল। তার মধ্যে একটা সাব কমিটির চেয়ারম্যানের নাম আমি তোমাকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইট সাব কমিটি। তার চেয়ারম্যান হচ্ছে জে.বি. কৃপলিনী। ঠিক আছে? আর ডক্টর রাজেন্দ্র প্রসাদ কোন কমিটির চেয়ারম্যান ছিল যদি বলে, তাহলে রুলস অফ প্রসিডিওর কমিটির চেয়ারম্যান ছিল, স্টিয়ারিং কমিটির চেয়ারম্যানও ছিল ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ফিনান্স অ্যান্ড স্টাফ কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, এবং একটা অ্যাডহক কমিটি বানানো হয়েছিল ন্যাশনাল ফ্ল্যাগের উপরে। তো সেটারও চেয়ারম্যান ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আরেকটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে অর্ডার অফ বিজনেস কমিটি, সেটার চেয়ারম্যান ছিল ডক্টর কে মুন্সি। তো মেন কয়েকটা কমিটি আমি বলে দিলাম। তো এবার তোমরা ভাববে যে আসল কমিটিটাই কোথায়? তো আসল কমিটিটা হচ্ছে এইখানে। আসল কমিটি, ড্রাফটিং কমিটি, খসড়া কমিটি। তো এই খসড়া কমিটি কবে গঠিত হয়, কবে সেট আপ করা হয়? 1947 সালের 29 আগস্ট, 29th অগস্ট 1947 এ ড্রাফটিং কমিটি বা খসড়া কমিটি গঠিত হয়। এবং এই ড্রাফটিং কমিটিতে টোটাল 7 জন মেম্বার ছিল। 7 জন মেম্বারের মধ্যে ডক্টর বি.আর. আম্বেদকর ছিলেন চেয়ারম্যান। আর কে ছিল? তাহলে আমরা দেখে নিই। এন. গোপালাস্বামী আয়াঙ্গার, আলাদি কৃষ্ণস্বামী আয়ার, ডক্টর কে এম মুন্সি, সৈয়দ মোহাম্মদ সাদুল্লাহ এবং এন. মাধব রাও আর টি.টি. কৃষ্ণমাচারী। এবার বলে রাখি, এই এন. মাধব রাওয়ের আগে কমিটিতে ছিলেন হচ্ছে বি.এল. মিত্তর, কিন্তু ইল হেলথের জন্য ওনাকে রিপ্লেস করে আসেন কে? এন. মাধব রাও। এবং টি.টি. কৃষ্ণমাচারীর আগে এই কমিটিতে ছিলেন ডি.পি. খৈতান, উনি মারা যান। তো তার বদলে ডি.পি. খৈতানের বদলে আসেন টি.টি. কৃষ্ণমাচারী। তো এই টোটাল 7 জন ছিলেন ড্রাফটিং কমিটিতে, এবং ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। আচ্ছা, এবার ভারতীয় সংবিধান যদি বলো কবে অ্যাডপ্ট করা হয়েছিল, কবে গৃহীত হয়েছিল, সেটা হচ্ছে 26শে নভেম্বর 1949 সালে। আর যদি কনস্টিটিউশন কেম ইনটু ফোর্স বলে, কার্যকরী কবে করা হয় ভারতীয় সংবিধান, তাহলে হচ্ছে 26শে জানুয়ারি 1950 সালে। এবার দেখো, 26শে নভেম্বর 1949 সালে আমরা অ্যাডপ্ট করলাম, কিন্তু আমরা কার্যকরী কেন করলাম 26শে জানুয়ারি 1950? একটু ডিলে কেন করলাম? তার একটা ঐতিহাসিক কারণ আছে। দেখো, 1929 সালের ডিসেম্বর মাসে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে লাহোর সেশন হয়েছিল, সেই লাহোর সেশনে একটা রেজলিউশন পাস হয়েছিল, এবং সেই রেজলিউশন অনুসারে 1930 সালের 26শে জানুয়ারি পূর্ণ স্বরাজ ডে পালন করা হয়। তো এই দিনটাকে ঐতিহাসিক করে রাখতে, স্মরণীয় করে রাখতে এই 26শে জানুয়ারি দিনটাকে বিশেষভাবে বেছে নেওয়া হয়, এবং এই 26শে জানুয়ারি 1950 আমাদের সংবিধান কার্যকরী হয়। আমাদের সংবিধান বা কনস্টিটিউশন কেম ইনটু ফোর্স on 26 জানুয়ারি 1950। আচ্ছা, ম্যাক্সিমাম কনস্টিটিউশনটা 26শে জানুয়ারি 1950 সালে কার্যকরী হলেও এই 26শে নভেম্বর 1949-এ কনস্টিটিউশনের কিছু প্রভিশন, যেমন সিটিজেনশিপ, ইলেকশন, প্রভিশনাল পার্লামেন্ট, টেম্পোরারি অ্যান্ড ট্রানজিশনাল প্রভিশন অ্যান্ড শর্ট টাইটেল, এই সংক্রান্ত কিছু আর্টিকেল এই 26শে নভেম্বর 1949-এই কার্যকরী হয়ে যায়। কিন্তু ম্যাক্সিমাম কনস্টিটিউশনটা, মেজরিটি অফ দ্য কনস্টিটিউশন কার্যকরী কবে হয়? 26শে জানুয়ারি 1950। আচ্ছা, যখন পার্টিশন হয়ে যায় তারপরে তো আমাদের কনস্টিটিউশন অ্যাসেম্বলির মেম্বার সংখ্যা হয়ে গেছিল 299। তো এই 299 এর মধ্যে 284 জন কনস্টিটিউশনে সাইন করেন। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে অরিজিনাল কনস্টিটিউশন কি ছিল? একটা প্রিঅ্যাম্বল ছিল, 395টা আর্টিকেল ছিল, 22 খানা পার্ট ছিল এবং 8 খানা শিডিউল ছিল, 8 খানা তফসিল ছিল। আচ্ছা, যদি এখন বলে শিডিউল সংখ্যা, তাহলে এখন হচ্ছে 12। যদি পার্ট সংখ্যা এখন বলে তাহলে হচ্ছে 25। আর এখন যদি আর্টিকেল বলে তাহলে 470 কাছাকাছি আর্টিকেল আছে। ঠিক আছে? তাহলে অরিজিনালি ছিল 8টা শিডিউল, এখন আছে 12টা শিডিউল। অরিজিনালি ছিল 395টা আর্টিকেল, এখন প্রায় 470 কাছাকাছি হয়ে গেছে। আর পার্ট ছিল অরিজিনালি 22টা, এখন হয়ে গেছে তোমার 25টা পার্ট বর্তমানে।
তো এই 26শে জানুয়ারি 1950-এ যেদিন ভারতীয় সংবিধান কার্যকরী করা হয়, তো এই 26শে জানুয়ারি দিনটাকে আমরা কি হিসাবে পালন করি? রিপাবলিক ডে হিসাবে পালন করি। আচ্ছা, এবার ভারতীয় সংবিধানের আমরা যেটা দেখলাম ড্রাফটিং কমিটি বা খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ডক্টর বি.আর. আম্বেদকর সাহেব ছিলেন। তো খসড়া কমিটি ভারতীয় সংবিধানের যে আসল কমিটি তার চেয়ারম্যান ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। তো ভারতীয় সংবিধান তৈরিতে যার সবথেকে বেশি অবদান সেই ডক্টর বি.আর. আম্বেদকরকে আমরা ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলি, ভারতীয় সংবিধানের জনক। ওনাকে আমরা চিফ আর্কিটেক্ট অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়াও বলে থাকি এবং ওনাকে আমরা মডার্ন মনুও বলে থাকি। ইনি তৎকালীন ল মিনিস্টার ছিলেন। আচ্ছা, এবার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সম্পর্কে আরেক কয়েকটা তথ্য আমি বলে দিচ্ছি যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সিম্বল কি ছিল? এলিফ্যান্ট ছিল। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কনস্টিটিউশন অ্যাডভাইজার বা লিগ্যাল অ্যাডভাইজার কে ছিলেন? বি.এন. রাও ছিলেন লিগ্যাল অ্যাডভাইজার। আচ্ছা, অরিজিনাল কনস্টিটিউশনের ক্যালিগ্রাফির কাজটা কে করেছিলেন? ক্যালিগ্রাফার ছিলেন হচ্ছে প্রেম বিহারী নারায়ণ রায়জাদা। তিনি ফ্লোয়িং ইটালিক স্টাইলে কনস্টিটিউশনটা লিখেছিলেন। আর যদি জিজ্ঞেস করা হয় তাহলে হিন্দি ভার্সনের ক্যালিগ্রাফার কে ছিলেন? হিন্দি ভার্সনের ক্যালিগ্রাফার ছিলেন বসন্ত কৃষ্ণ বৈদ্য। বসন্ত কৃষ্ণ বৈদ্য হিন্দি ভার্সনের ক্যালিগ্রাফার ছিলেন। আচ্ছা, যদি বলা হয় এই হিন্দি ভার্সনের তোমার ডেকোরেশনের কাজটা কে করেছিলেন? তাহলে হচ্ছে নন্দলাল বসু। নন্দলাল বোস। আচ্ছা, আর যদি বলা হয় কনস্টিটিউশন বিউটিফিকেশন ডেকোরেশনের কাজ কে করেছিলেন? তো শান্তিনিকেতন আর্টিস্ট নন্দলাল বোস, বেওহার রাম মনোহর সিনহা এনারা করেছিলেন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে দিই, যেটা বলেছিলাম যে অ্যাডভাইসারি কমিটি অন ফান্ডামেন্টাল রাইট মাইনরিটিজ অ্যান্ড ট্রাইবাল অ্যান্ড এক্সক্লুডেড এরিয়াস, এটার চেয়ারম্যান ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। এটার আন্ডারে যে সাব কমিটিগুলো ছিল তার মধ্যে ফান্ডামেন্টাল রাইট সাব কমিটির চেয়ারম্যান ছিলেন জে.বি. কৃপালিনী। আরেকটা বলে রাখি, সেটা হচ্ছে মাইনরিটি সাব কমিটির চেয়ারম্যান ছিলেন হচ্ছে এইচ.সি. মুখার্জি। আচ্ছা, জওহরলাল নেহরু আরেকটা কমিটির চেয়ারম্যান ছিলেন, সেটা হচ্ছে একটা ড্রাফট কনস্টিটিউশনটা এক্সামিন করার জন্য একটা স্পেশাল কমিটি তৈরি করা হয়েছিল। তারও চেয়ারম্যান ছিলেন হচ্ছে জে.এল. নেহরু। আর কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ফাংশন কিরকম হবে তার উপরে একটা কমিটি ছিল, তার চেয়ারম্যান ছিলেন জি.ভি. মাভেলাঙ্কার। এই ভিডিওতে এতদূর পর্যন্তই। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ।